বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন। আজ কিশলয় ছোটবেলার সাথীর তরফ থেকে আপনাদের জন্য শরদিন্দু বন্দ্যোপাধ্যায় রচিত ভৌতিক গল্প মুক্তার ভূত। শরদিন্দু বন্দ্যোপাধ্যায় 1899 সালের 30শে মার্চ উত্তরপ্রদেশের জৌনপুর শহরে নিজের মামার বাড়িতে জন্মগ্রহণ করেন। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের সৃষ্ট সবচেয়ে জনপ্রিয় চরিত্রটি হল ব্যোমকেশ। এছাড়া তার বিখ্যাত কয়েকটি ঐতিহাসিক উপন্যাস রয়েছে, যেগুলি হলো কালের মন্দিরা, গৌর মল্লার তুমি সন্ধ্যার মেঘ, তুঙ্গভদ্রা তীরে ইত্যাদি। সামাজিক উপন্যাস যেমন জাতিস্বর, বিষের ধোয়া বা অতিপ্রাকৃত নিয়ে তার বরদা সিরিজ ও অন্যান্য গল্পগুলো বেস্ট সেলার। শরদিন্দু ছোট গল্প ও শিশু সাহিত্যের রচনাতেও পারদর্শী ছিলেন। তার সৃষ্ট চরিত্র সদাশিব মারাঠাবীর শিবাজির অভিযানের সাথে সম্পৃক্ত। তার অন্যতম লেখা চরিত্র ছিল বরদা, যা ভূতান্বেষী নামে পরিচিত। 1970 সালের 22শে সেপ্টেম্বর তিনি মৃত্যুবরণ করেন। শুরু হচ্ছে আমাদের আজকের নিবেদন মুক্তার ভূত। শিবু মুক্তার আর বেনি মুক্তারকে মহকুমার সকলেই চিনত। তাদের মতন ধূর্ত ধরিবাজ লোক এ তল্লাটে ছিল না। লোকে যেমন তাদের চিনত তেমনি ভয়ও করত। একবার তাদের পাল্লায় পড়লে কারোর পক্ষে রক্ষা ছিল না। যোগ যেমন গা থেকে রক্ত শুষে নেয়, অথচ জানতে পারা যায় না, তারাও তেমনি মিষ্টি কথায় ভুলিয়ে টাকা শুষে শুষে মক্কেলকে সর্বশান্ত করে দিত। আদালতে দুজনের মধ্যে রেষারেষি চলত। আবার বাইরে ভাবও ছিল। শিবু মক্কেলকে বলতো, বেনি জানেটা কি, ওকে এক পুরিতে উড়িয়ে দেব। আবার বেনিও নিজের মক্কেলকে বলতো, শিবুটা একটা আস্ত গাদা, আইনের প্যাচে ফেলে ওর দফা রফা করব। কিন্তু সন্ধেবেলা একজন আরেকজনের দাওয়ায় বসে তামাক না খেলে রাত্রে ঘুম হতো না। এমনই ভাবে দুই মুক্তার সারা জীবন পরস্পরের সঙ্গে বাইরে বন্ধুত্ব আর ভিতরে শত্রুতা করে ক্রমে ক্রমে বুড়ো হয়ে গেল। দুজনেরই বেশ টাকা কড়ি বাড়িঘর হয়েছে। বলতে গেলে তারাই দেশের মধ্যে সবচেয়ে গণ্যমান্য হয়ে উঠেছে। বারোয়ারি দুর্গাপূজায় এক বছর শিবু প্রেসিডেন্ট হয়, পরের বছর বেনি প্রেসিডেন্ট হয়। স্কুল কমিটিতেও তাই। কেউ কারোর চেয়ে খাটো নয়। ওদের দুজনের মধ্যে বোধহয় শিবুরই ফিচেল বুদ্ধি বেশি ছিল। সে একদিন মনে মনে মতলব আটল, বেনিকে ভালো করে ঠকাতে হবে, কারণ এ পর্যন্ত কেউ কাউকে ভালো করে ঠকাতে পারিনি। বুদ্ধির যুদ্ধে কখনো ও জিতেছে, কখনো আমি জিতেছি ঠিকই, কিন্তু দুজনের মধ্যে কেউই বড়াই করে বলতে পারবো না যে আমি বেশি চালাক। শিবু মুক্তার ফন্দি ঠিক করে হঠাৎ একদিন সন্ধ্যাবেলা হন্তদন্ত হয়ে বেনিকে গিয়ে বলল, ভাই ভাই বেনি, বড় বিপদে পড়েছি ভাই, 50টা টাকা ধার দিতে পারো, কালই ফেরত পাবে। বেনি শিবুর মতলব বুঝতে পারল না, বলল, তার আর কি, নিয়ে যাও। শিবু টাকা নিয়ে নিজের বাড়িতে গ্যাট হয়ে বসল। পরদিন টাকা ফেরত দেবার কথা, কিন্তু শিবুর আর দেখা নেই। বেনিরও মন উতলা হয়ে উঠল। তারপর আরো 2 দিন কেটে গেল, কিন্তু শিবুর টাকা দেবার কোনো চেষ্টাই দেখা গেল না। বেনি মহা ফাপড়ে পড়ল। সে বুঝল শিবু তাকে বিষম ঠকিয়েছে, কিন্তু লজ্জায় সে কথা কারোর কাছে বলতে পারল না। হ্যান্ড নোট না লিখিয়ে নিয়ে শিবুকে সে টাকা ধার দিয়েছে, এ কথা জানাজানি হলে দেশশুদ্ধ লোক হাসবে, বলবে বেনি মতো একটা গাধা। শিবুও তাই চায়। বেনি মুক্তার ভেবে ভেবে আধখানা হয়ে গেল। শিবুর সঙ্গে যখনই দেখা হয় বেনি ফিসফিস করে বলে, ভাই শিবু, আমার টাকা। শিবু বলে,
কিসের টাকা? বেনি বলে, সেই যে সেদিন তুমি ধার নিলে 50 টাকা। শিবু হেসে বলল, বেনি ভাই, বুড়ো হয়ে তোমার কি মাথা খারাপ হয়েছে? টাকা আবার আমি কবে নিলুম? বেনি রেগে বলল, দেবে না তাহলে? আচ্ছা, আমিও দেখে নেব। শিবু হ্যাঁ হ্যাঁ করে হেসে বলে, বেশ তো, মোকদ্দমা করো না, হ্যান্ড নোট আছে নিশ্চয়। বেনি রাগে দাঁত কড়মড় করতে করতে চলে যায়। ক্রমে কথাটা চারিদিকে রাষ্ট্র হয়ে গেল যে বেনির 50 টাকা শিবু মোক্তার বেবাক ঠকিয়ে নিয়েছে। সবাই আহ্লাদে আটখানা। ভাবলো, আহা, কাকের মাংস কাকে খায় তাহলে। বেনিকে সকলে জিজ্ঞাসা করতে লাগলো, হ্যাঁ দাদা, তুমি নাকি লেখাপড়া না করেই শিবুকে টাকা ধার দিয়েছিলে, শেষে তোমার এই দুর্বুদ্ধি হলো? বেনি কিন্তু কিছুতেই মানতে চায় না, ঘাড় নেড়ে বলে, আরে না না, ওসব শিবেটার মিথ্যা কথা। শুধু হাতে আমি টাকা ধার দেবো? আমাকে কি কুকুরে কামড়েছে? দাঁড়াও না, শিবেকে আমি। যখন একলা থাকে তখন শিবুর পেজমির কথা ভেবে দাঁত কড়মড় করে আর গালাগাল দেয়। এমনই ভাবে টাকার কথা ভেবে ভেবে বেনি অসুখে পড়ল। একে বুড়ো বয়স, তার উপর টাকার শোক। বেনি যায়। ডাক্তার বুদ্ধিরা তার অবস্থা দেখে আশা ছেড়ে দিল। বেনি কিন্তু তখনও টাকার আশা ছাড়েনি, কেবলই ভাবছে কি করে শিবুর কাছ থেকে টাকাটা উদ্ধার করবে। তার আর অন্য চিন্তা নেই। যখন বদ্যি নারী দেখে বলল, হরিনাম করো গঙ্গানারায়ণ ব্রহ্ম, গঙ্গাজল মুখে দাও। বেনি তখনও ভাবছে কোন ফিকিরে শিবুর কাছ থেকে টাকা আদায় করবে। শেষে মরণের আর দেরি নেই দেখে বেনি শিবুকে ডেকে পাঠালো। শিবু এসে তার পাশে বসতেই বেনি আর সকলকে সরে যেতে বলল। সবাই সরে গেলে বেনি কটমট করে শিবুর দিকে চেয়ে বলল, আমার টাকাটা। শিবু মনে মনে হেসে বলল, কিছু হব না ভাই বেনি, তোমার টাকা ঠিক আছে। এখন হরিনাম করো, তোমার ভালো মন্দ একটা কিছু হলেই তোমার টাকা তোমার ছেলেকে দেব। তুমি নিশ্চিন্ত হয়ে বৈকুণ্ঠে যাও। বেনি বলল, না না, এক্ষুনি টাকাটা দাও। শিবু বলল, এখন টাকা কোথায় পাবো ভাই? কালই তোমার ছেলের হাতে দিয়ে দেবো, তুমি অত ভেবো না। বেনির প্রাণ তখন কণ্ঠায় এসে পৌঁছেছে, তবু সে গো ধরে বলল, না, এক্ষুনি দাও। শিবু দেখল মিনিট 10 মধ্যেই বেনি পটল তুলবে। সে বলল, আচ্ছা, এত যখন জোর করছো, আচ্ছা তুমি একটু অপেক্ষা করো, আমি টাকা আনছি। বলে সে চলে গেল। নিজের বাড়িতে ফিরে গিয়ে শিবু গম্ভীরভাবে বসে রইল। তারপর বেনির বাড়ি থেকে যখন মরা কান্না উঠেছে, তখন সে আবার বেনির বাড়িতে গিয়ে হাজির হলো। যেন কতই শোক পেয়েছে এমনই ভাবে কাঁদতে কাঁদতে বেনির ছেলেকে সান্ত্বনা দিতে লাগলো। বলল, আরে বাবু, আমি আর বেনি এক মন এক প্রাণ ছিল, তাই শেষ সময় আমাকে দেখবে বলে বেনিটিকে পাঠিয়েছিল। যাওয়ার সময় বলে গেল, আমার ছেলে নেহা ছেলে মানুষ, দেখবার কেউ নেই, তুমি দেখাশোনা করো। তা কিছু ভেবো না বাবা, তোমাদের সব ভার আজ থেকে আমি নিলাম। বেনি আমার কাছ থেকে অনেক টাকা ধার নিয়েছিল, তার যাকে সে টাকা আমি তোমাকে দিলুম। নোটগুলো আমি সব ছিঁড়ে ফেলে দেব। পাড়াপড়শি যারা ছিল তারা শুনে অবাক হয়ে ভাবতে লাগলো, তাই তো, কি আশ্চর্য, শিবুর সঙ্গে বেনির এত ভালোবাসা ছিল। ক্রমে বিকেল হয়ে আসছিল। পাড়ার অনেক ছেলে ছোকরা জুটে বেনির মরা কাঁধে করে শ্মশানে নিয়ে চলল। শিবুও বন্ধুত্বের খাতিরে সঙ্গে গেল। ইচ্ছেটা
বেনির শেষ দেখে তবে বাড়ি ফিরবে। গঙ্গার ধারে শ্মশান ঘাটে যখন সবাই পৌঁছলো তখন সন্ধ্যা হয়। পশ্চিমের আকাশে আলো ঝিলমিল করছে। মরা নামিয়ে ছেলে ছোকরারা কাঠের সন্ধানে বেরোলো। শিবু বুড়ো মানুষ, তাই সে মরা ছুঁয়ে ঘাটেই বসে রইল। কেউ কোথাও নেই। শিবু একলাটি মরার চালি ধরে বসে আছে আর ভাবছে, বেনিকে কি ঠকানোই ঠকিয়েছি। টাকাকে টাকা পেলাম, আবার বেনিটাও মরে গেল। এখন আমি একলাই বক্তারি করব, আর আমায় পায় কে? মনের আনন্দে শিবু একটা বিড়ি ধরিয়েছে। এমন সময় হঠাৎ পিছন থেকে প্রচন্ড এক চড় খেয়ে শিবু প্রায় চিৎপাট হয়ে পড়ে গেল। ধর্মর করে উঠে চারিদিকে তাকিয়ে দেখলো কেউ কোথাও নেই। বেনির মরা চালির উপর শুয়ে আছে। কে চড় মারল? শিবু জীবনে অনেক মরা পুড়িয়েছিল, তাই শ্মশানে তার ভয় ছিল না। সে ভাবল, এটা কি হলো? তবে কি কোনো শকুনি কিংবা গিধু তার গালে পাকার ঝাপটা মেরে গেল? কিন্তু তাই বা কি করে হবে? আকাশে তো একটাও বাকি নেই। শিবুর বড়ই ভাবনা হলো। সে সতর্কভাবে বসে মরা পাহারা দিতে লাগলো। শিবু মরার পায়ের দিকটাতে বসেছিল। হঠাৎ মরাটা এক পা তুলে ক্যাত করে তার পেটে এক লাথি কষিয়ে দিয়ে আবার যেমন ছিল তেমনই ভাবে শুয়ে রইল। লাথি খেয়ে শিবু বাবা রে করে উঠেছিল, কিন্তু তবু সে সহজে ভয় পাওয়ার পাত্র নয়। তার মনে হলো বেনিটা নিশ্চয়ই মরেনি। বাবারে, নইলে মরা কখনো এইভাবে লাথি মারতে পারে? ওরে বাবারে! শিবু বেনির নাড়ি টিপে দেখলো, নাড়ি তো নেই, গাও বরফের মতন ঠান্ডা। তখন বুকে কান রেখে দেখলো শব্দ হচ্ছে কিনা, কিন্তু আরে বুকও তো একেবারে নিস্তব্ধ। এই দেখে শিবুর ভীষণ ভয় হলো। বেনি যে মরে গিয়েছে তাতে সন্দেহ নেই, সুতরাং এ বেনির ভূত না হয়ে যায় না। বেনি যে ভূত হয়েও সেই 50 টাকার কথা ভোলেনি তা বুঝতে পেরে শিবু উঠে পালাতে গেল। কিন্তু পালাবার জো ছিল কি? যেই সে মরার বুক থেকে মাথা তুলতে যাবে অমনি বেনির মরা তড়াক করে চালির ওপর উঠে বসে দু হাতে তার গলা জড়িয়ে ধরল। শিবু গলা ছাড়াবার জন্য যতই টানাটানি করে বেনির মরা ততই তাকে জোরে আঁকড়ে ধরে। শেষে সেই শ্মশানের উপর মরায় মানুষের দস্তুর মতো কুস্তি বেঁধে গেল। এ ওঠে তো ও পড়ে, ও পড়ে তো এ ওঠে। শিবু যেই পালাতে যায় অমনি বেনির মরা তাকে লেঙ্গি দিয়ে ফেলে দেয়। শিবু বাবা রে, মারে, মরে গেলুম রে করে চেঁচাতে লাগলো আর মরার সঙ্গে লড়াই করতে লাগলো। কিন্তু ভূতের সঙ্গে শিবু পারবে কেন? বেনির মরা একেবারে নাছোড় বান্ধা। কিছুক্ষণ পরেই শিবু ক্লান্ত হয়ে পড়ল। ইতিমধ্যেই ছেলে ছোকরারা কাঠ জোগাড় করে ফিরছিল। তারা আরে বাবা রে, মেরে ফেলল রে, মরে গেলুম রে বাবা রে, বাবা কেউ বাঁচা রে। শিবুর চিৎকার শুনে দৌড়ে এসে যে দৃশ্য দেখলো তাতে তাদের বুকের রক্ত প্রায় ঠান্ডা হয়ে গেল। তারা দেখলো বেনির মরা আর শিবু চালির উপর পাশাপাশি গলা জড়াজড়ি করে বসে আছে। মরার মুখে বিন্দু মাত্র বিকৃতি নেই। তার একটা হাত সারাশির মতন শিবুর গলাটি জড়িয়ে আছে। শিবুর মুখ ভয়ে নীল হয়ে গেছে। সে মাঝে মাঝে উঠে পালাবার চেষ্টা করছে, কিন্তু পালাতে পারছে না। বসে পড়ে ঠক ঠক করে কাঁপছে। শিবুর ছেলেও মরা পোড়াতে এসেছিল। তাকে দেখে শিবু ভেউ ভেউ করে কেঁদে উঠল। বাবা গো, ওরে বাবা, শিগগির বাড়ি যা। বাড়িতে গিয়ে 50 টাকা বেনির বউয়ের হাতে দিয়ে আগে যা, নইলে নইলে মরা আমাকে ছাড়বে না। শিবুর ছেলে বাপের অবস্থা থেকে বাড়ি দৌড়লো, আর সকলে আলো জেলে চালি ঘিরে বসে রইল। পোড়াবার উপায় নেই।
পোড়াতে হলে দুই মোক্তারকে একসঙ্গে পোড়াতে হয়, কারণ বেনির মরা তখনও শিবুর গলা জাপটে ধরে বসে আছে। ঘন্টাখানিক কেটে গেল, তারপর হঠাৎ মরাটা শিবুর গলা ছেড়ে দিয়ে আবার চালির উপর চিৎপটাং হয়ে শুয়ে পড়ল। সবাই একসঙ্গে চমকে উঠল। তারপর বুঝতে পারল যে ওদিকে বেনির 50 টাকা আদায় হয়ে গেছে। বন্ধুর বাহু বন্ধন থেকে মুক্তি পেয়ে শিবু আর সেখানে দাঁড়ালো না। একবার বাবা গো বলেই সেই অন্ধকারে পো পো করে শ্মশান ছেড়ে পালালো। শুনছিলেন মুক্তার ভূত, রচনা শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। গল্প পাঠে এবং শিবু মুক্তারের ভূমিকায় আমি অয়ন, বেনি মুক্তারের ভূমিকায় অঙ্কিত, ডাক্তার বা বদ্যির ভূমিকায় দীপঙ্কর, অন্যান্য চরিত্রে অয়ন। শব্দগ্রহণ, সঙ্গীত সংযোজন এবং পোস্টার ডিজাইনে অয়ন। নির্দেশনায় টিম কিশোলা। নিজেদের গল্প পাঠান ডেসক্রিপশনে দেওয়া আমাদের মেল আইডিতে। আমাদের সাথে জুড়ে থাকুন ফেসবুক এবং ইনস্টাগ্রামেও, লিংক ডেসক্রিপশনে। ধন্যবাদ, সাথে থাকবেন। আরো অনেক রহস্য, ভৌতিক, কৌতুক, অলৌকিক গল্প আপনাদের আমরা শোনাবার জন্য প্রস্তুত। দেখা হবে আগামী গল্পে। আজকের মতো বিদায়।